আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, পুলিশের সঙ্গে সংঘর্ষে বহু হতাহত, ফের উত্তপ্ত ভারতের মণিপুরের নিরাপত্তা বাহিনী প্রত্যাহারের দাবিতে আজ ব্যাপক সংঘাত হয়েছে। মণিপুরের কুকি অধ্যুষিত কাংপোকপি জেলায় পুলিশের সঙ্গে সংঘাতে জড়ায় বিক্ষোভকারীরা। এতে বহু মানুষ হতাহত হয়েছে। এরপর জানিয়ে দিব, পবিত্র রমজান মাস ঘিরে রাজধানীর ১০০ পয়েন্টে ন্যায্য মূল্যে ডিম মুরগি বেচবে বিপিএ। ডিমের বাজার অস্থিতিশীল ছিল। সদ্যবিদায় হওয়া বছরের বেশিরভাগ সময় জুড়ে দাম বেঁধে দেওয়ার পরেও নিয়ন্ত্রণে আসেনি বাজার। ডজন প্রতি ডিমের দাম উঠে গিয়েছিল ১৮০ টাকায়। পবিত্র রমজান মাস উপলক্ষে সিন্ডিকেটকারীরা যেন আবারও নিত্যপণ্যের দাম বাড়াতে না পারে, এজন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে পবিত্র রমজান ঘিরে রাজধানীর ১০০ পয়েন্টে ন্যায্য মূল্যে ডিম ও মুরগি বেচবে সরকার। এদিকে ৪৩তম বিসিএসে ২৬৭ জনকে বাদ দেয়া নিয়ে যা বললেন শারজিস আলম। ৪৩তম বিসিএসের পুনরায় ভেরিফিকেশনে ২৬৭ জন বাদ পড়ায় বিষয়টি নিয়ে আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন জুলাই স্মৃতি শহীদ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শারজিস আলম। তার স্ট্যাটাসটি আপনাদের জানানো হবে, সঙ্গেই থাকুন। জানাবো, সচিবালয়ে আগুনের ঘটনায় সহসামান্যক জড়িত নয়। বাংলাদেশের সচিবালয়ে সম্প্রতি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অনুসন্ধান থেকে জানা যায়, আগুনের সূত্রপাত হয়েছে বৈদ্যুতিক শক সার্কিট থেকে। সাধারণত সকেট প্লাগে লুজ কানেকশন, দুর্বল সংযোগ, কেবলের ত্রুটিপূর্ণ সংযোগ ইত্যাদির কারণে বৈদ্যুতিক স্পার্ক হয়ে থাকে। এই ঘটনায় কোনো বিস্ফোরকের উপস্থিতি শনাক্ত করা যায়নি। এদিকে ফ্যাসিবাদের ঘৃণাস্বরূপ শেখ মুজিবুরের গ্রাফিতিতে জুতা নিক্ষেপ কর্মসূচি। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছাত্রলীগের নির্যাতন ও ফ্যাসিবাদের প্রতি প্রতীকী নিন্দা জানিয়েছে শেখ মুজিবের গ্রাফিতিতে জুতা ও রং নিক্ষেপ কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থীরা। আজ ৪ জানুয়ারি দুপুরে হল প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়। এবং সর্বশেষ জানাবো, ২০২৪ সালে সড়ক, রেল ও নৌপথে ঝরেছে ৯,২৩৭ প্রাণ। ২০২৪ সালে সড়ক, রেল ও নৌপথে দুর্ঘটনায় নিহত হয়েছে ৯,২৩৭ জন। এছাড়াও আহত হয়েছে ১৩,১৯০ জন। শনিবার ৪ জানুয়ারি সকালে ডিআরইউতে এক সংবাদ সম্মেলনে সব তথ্য তুলে ধরেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাপরিচালক। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের এই সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। পুলিশের সঙ্গে সংঘর্ষে বহু হতাহত, ফের উত্তপ্ত মণিপুর। ভারতের মণিপুরে নিরাপত্তা বাহিনী প্রত্যাহারের দাবিতে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। মণিপুরের কুকি অধ্যুষিত কাংপোকপি জেলায় পুলিশের সঙ্গে সংঘাতে জড়ায় বিক্ষোভকারীরা। এতে বহু মানুষ হতাহত হয়েছে। মণিপুরের ইম্ফলের পশ্চিমের সীমান্তবর্তী কাংপোকপি জেলার ইয়কসিংয়ে দেশটির নিরাপত্তা বাহিনী মোতায়েন প্রত্যাহারের দাবিতে এই সংঘাত সৃষ্টি হয়। এই ঘটনাটি ঘটেছে অনির্দিষ্টকালের জন্য অর্থনৈতিক অবরোধ এবং ২৪ ঘণ্টার সম্পূর্ণ শাটডাউনের মধ্যে শুক্রবার সন্ধ্যায় কাংপোকপি থানায় ঢুকে পাথর ছুড়তে থাকে বিক্ষোভকারীরা। ছড়িয়ে পড়া ভিডিওর একটি অংশে দেখা যায় কাংপোকপির এক পুলিশ কর্মকর্তা মাথা থেকে তার মাথা ফেটে যায় এবং রক্ত ঝরছে। এদিকে কিছু দিন ধরেই চলমান অস্থিরতার মাঝে অঞ্চলটিতে অনির্দিষ্টকালের জন্য অর্থনৈতিক অবরোধ এবং ২৪ ঘণ্টার সম্পন্ন শাটডাউন ঘোষণা করা হয়েছিল। তবে
তার মধ্যে এই অস্থিরতার ঘটনা ঘটে। এখানে উভয় কুকি জনগোষ্ঠী পার্শ্ববর্তী গ্রাম সাইবলে কেন্দ্রীয় সুরক্ষা বাহিনী মোতায়েনের প্রতিবাদ জানিয়েছে। তারা সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করে, যার ফলে বিক্ষোভকারীদের মধ্যে বেশ কয়েকজন আহত হয়। আদিবাসী সংগঠন অর্থনৈতিক অবরোধ। শুক্রবার মণিপুরের কুকিজো অধ্যুষিত এলাকায় কাংককপি জেলার একটি গ্রামে মহিলাদের উপর নিরাপত্তা বাহিনীর কথিত পদক্ষেপ প্রতিবাদে একটি আদিবাসী সংগঠনের অর্থনৈতিক অবরোধ পরিলক্ষিত হয়। রমজান ঘিরে রাজধানীর ১০০ পয়েন্টে ন্যায্য মূল্যে ডিম এবং মুরগি বেচবে বিপিএ। ডিমের বাজার অস্থিতিশীল ছিল সদ্যবিদায়ী বছরে। সারা বছরই ১৮০ টাকা ছিল ডিমের ডজন। তবে নতুন বছরের শুরুতে আবারও ডজনে ৫ টাকা বেড়েছে ডিমের দাম, বেড়েছে ব্রয়লার মুরগির দামও। এমন পরিস্থিতিতে রমজানকে সামনে রেখে ১০০টি পয়েন্টে ন্যায্য মূল্যে ডিম, মুরগি ও কৃষিজাত পণ্য বিক্রির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন বিপিএ। শনিবার ৪ জানুয়ারি দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি DRU আয়োজিত সংবাদ সম্মেলনে সব তথ্য জানায় বিপিএর সভাপতি সুমন হাওলাদার। তিনি বলেন, আসন্ন রমজান উপলক্ষে স্মার্ট বাজার ব্যবস্থাপনার মাধ্যমে আগামী ১২ জানুয়ারি থেকে ঢাকা শহরের ২০টি পয়েন্ট এবং পরবর্তী পর্যায়ক্রমে ১০০টি পয়েন্টে সীমিত লাভে ডিম, ফ্রোজেন মুরগি এবং অন্যান্য কৃষিজাত পণ্য ন্যায্য মূল্যে বিক্রির কার্যক্রম শুরু হচ্ছে। এছাড়াও বিপিএর সাপ্লাই চেইনের যুক্ত হবে দক্ষ ব্যক্তি ও উদ্যোক্তা, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ুয়া কিছু সংখ্যক স্মার্ট ছাত্র যারা কৃষিখাত এবং ভোক্তা উৎপাদকের স্বার্থ নিয়ে কাজ করতে আগ্রহী। ৪৩তম বিসিএসে ২৬৭ জনকে বাদ দেয়া নিয়ে যা বললেন সার্জিস। ৪৩তম বিসিএসের পুনরায় ভেরিফিকেশনে ২৬৭ জন বাদ পড়েছে। বিষয়টি নিয়ে আজ শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে জুলাই স্মৃতি শহীদ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। তার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো। তিনি লিখেছেন, ৪৩তম বিসিএসের পুনরায় ভেরিফিকেশন হয়েছে। ১৬৮ জনকে এই ধাপে বাদ দেয়া হয়েছে। প্রথম ও দ্বিতীয় ভেরিফিকেশন ছিল, মোট বাদ পড়েছে ২৬৭ জন। বেশিরভাগ ক্ষেত্রে দেখানো হয়েছে গোয়েন্দা সংস্থার নেগেটিভ রিপোর্ট, অর্থাৎ পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড। কিন্তু এখানে অনেক প্রশ্ন আছে। আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ পরিবার ব্যতীত অন্য পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আসা যে কারোর জন্য এই প্রথম শ্রেণীর সরকারি ভালো চাকরি পাওয়া অত্যন্ত কঠিন বিষয় ছিল। এই ধরনের একটি চিত্র যদি এখন দেখা যায় তাহলে পার্থক্যটা কোথায়? যে চাকুরি প্রার্থী সে যদি নিজ যোগ্যতায় প্রিলিমিনারি রিটেন ভাইভা পাশ করে সুপারিশ প্রাপ্ত হয় এবং তার যদি পূর্ব কোনো অপরাধের সঙ্গে সম্পৃক্ততা না থাকে, তাহলে তার বাবা, চাচা, মামা বা নানা রাজনৈতিক পরিচয়ের কারণে তাকে চাকুরি থেকে বঞ্চিত করা হবে কেন? আমি কি করব সেটা আমি আমার চাচা নির্ধারণ করতে পারবে না, কিংবা আমার চাচা কি করবে সেটা আমি নির্ধারণ করতে পারি। এটা কখনোই হতে পারে না। একটা সময় পরে সবাইকে ব্যক্তিগত জীবন গোছাতে হয়। ইভেন আমার বাবা রাজনৈতিক মতাদর্শের সাথে আমার চিন্তা ভাবনার মিল নাও থাকতে পারে। তাহলে পরিবারের কোনো একজন সদস্যদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের কারণে অন্য একজন সদস্যকে বঞ্চিত করার অধিকার রাষ্ট্র পায় কিনা? সবচেয়ে বাজে ব্যাপারটা এবার হয়েছে, গোয়েন্দা সংস্থার অনেকে গিয়ে এবার ইউনিয়ন আর ওয়ার্ড বিএনপির সভাপতি, সেক্রেটারির কাছে বিভিন্ন ক্যাটারে সুপারিশপ্রাপ্ত চাকুরি প্রার্থীদের পরিবারের রাজনৈতিক সম্পৃক্ততা জানতে চেয়েছে। তার মানে সারা জীবন অধ্যবসায় করা বিশ্ববিদ্যালয় গ্রাজুয়েট এক মেধাবী শিক্ষার্থী চাকুরি নিতে গিয়ে তার পরিবারের রাজনৈতিক সম্পৃক্ততা জানতে চেয়েছে। তার মানে সারা জীবন ধরে যে আপনি কি কাজ করলেন না কেন সেটি নির্ধারণ না করে আপনার বাবা চাচার রাজনৈতিক মতাদর্শ নিয়ে আপনাকে মাপা হয়, এটি কখনোই বৈষম্যমুক্ত হতে পারে না। আর কোন যোগ্যতার ভিত্তিতে সে এই মতামত দেয়? স্থানীয়ভাবে এমনিতেই নেতিবাচক একটা পলিটিক্স দেখা যায়। কে কার ল্যাংমারে উপরে উঠতে পারে। যদি একজন চাকরি প্রত্যাশী এমন স্থানীয় পলিটিক্সের শিকার হয়, তাহলে সে দায় সরকার নিবে কেন? চাকরি হবে মেধার ভিত্তিতে, সে যে মতাদর্শেরই হোক না কেন। যদি পূর্বে ক্ষমতার অপব্যবহার বা অন্যায় অপরাধের সাথে সম্পৃক্ততা না থাকে, তাহলে নাগরিক হিসেবে সরকারি চাকরি পাওয়া তার সাংবিধানিক অধিকার। কোনো অহেতুক এক্সকিউজে যেটা ক্ষুণ্ণ করা কখনোই ভালো বার্তা বহন করে না।
বাংলাদেশ সচিবালয় সম্প্রতি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অনুসন্ধান থেকে জানা গেছে আগুনের সূত্রপাত হয়েছে বৈদ্যুতিক স্পার্কো অর্থাৎ স্পুলিঙ্গ থেকে। সাধারণত সকেট প্লাগে লুজ কানেকশন, দুর্বল সংযোগ, কেবলে ত্রুটিপূর্ণ সংযোগ ইত্যাদি কারণে বৈদ্যুতিক স্পার্ক হয়ে থাকে। এই ঘটনায় কোনো বিস্ফোরকের উপস্থিতি শনাক্ত করা যায়নি। এদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সচিবালয়ে আগুন দেওয়ার ঘটনায় সহসামান্যক জড়িত পুলিশের দাবি শীর্ষক শিরোনামে সংবাদ মাধ্যমের কণ্ঠস্বর এর আদলে তৈরি একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে যা সম্পূর্ণ ভুয়া এবং বানোয়াট। এ বিষয়ে শনিবার 4 জানুয়ারি একটি প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং বা তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। তাদের অনুসন্ধান থেকে জানা গেছে সচিবালয়ে আগুন দেওয়ার ঘটনায় সহসামান্যক জড়িত নয় পুলিশের দাবি শীর্ষক শিরোনামে এ সময় কণ্ঠস্বরের কোনো প্রতিবাদ বা ফটোকার্ড প্রকাশ করা হয়নি, বরং ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সময়ের কণ্ঠস্বরের ফটোকার্ড সম্পাদনা করে ভুয়া দাবি সম্বলিত আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি সামনে আসার পর জানা যায় এতে সমন্বয়কের যে নাম ব্যবহার করা হয়েছে এবং যে লোগো ব্যবহার করে সংবাদ প্রকাশ করা হয়েছে এটি একটি মিথ্যা ও ভুয়া তথ্য।